এই দর্শক, আসসালামু আলাইকুম। তো গল্পতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোন জেলা থেকে গল্পটি শুনছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্পে চলে যাই। হাই বাবু, তোমার কথা মনে পড়লো, তাই আমিও ছুটি নিয়ে চলে এলাম। তুমি আমাদের বাড়িতে কি করছো শুনি? আম্মু, এই মেয়ে এখানে কেন? আমি ফারিয়াকে আসতে বলছি। তুমি জানো না আম্মু, এই মেয়ে আমাকে কত বিরক্ত করে? আমি সবকিছু জানি। আমরা দুজন অফিসে। তুমি আমাকে কি পেয়েছো বলো তো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? তুমি এখন বাড়িতে যাও তো। দেখছেন আন্টি, আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই মেয়েটাকে এইভাবে বলছিস কেন? ফারিয়া আমাদের বাড়িতে প্রথম এসেছে। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এইসবের মধ্যে নেই। হঠাৎ রাফি আর আবির আমাদের বাড়িতে এলো। কেমন আছিস? তোরা বাড়িতে হঠাৎ করে চলে আসলি, কাহিনী কি? তোর সাহস কি করে আমার মেয়ের সাথে প্রেম করা, হারামজাদা ফকিরের বাচ্চা? আঙ্কেল প্লিজ, রিয়াকে অন্য জায়গায় বিয়ে দিবেন না। আমি রিয়াকে অনেক ভালোবাসি। তোর মুখ দিয়ে এখনো আমার কথা বের হচ্ছে? আমি কি দেখে তোর সাথে আমার মেয়ের বিয়ে দেব? আমরা একে অপরকে অনেক ভালোবাসি। রিয়ার সাথে আমাকে দেখা করতে দেন। চুপ, আর একটুও কথা বলবি না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোর খবর আছে। আজ আমার মেয়ের বিয়ে, আমি ঝামেলা করতে চাই না। রিয়া আমাকে না বলে সে কি করে অন্যজনকে বিয়ে করতে যায়? আপনি একটু রিয়ার সাথে দেখা করতে দেন, দোহাই লাগে। আমাকে রিয়ার সাথে একটা বার কথা বলতে দেন। কি জন্য অন্যকে বিয়ে করছে আমি শুনেই চলে যাব। যা তো রিয়াকে ডেকে নিয়ে আয়। রিয়া এসে যখন বলবে তখন ওর বিশ্বাস হবে। কিছুক্ষণ পর রিয়া আসলো। তুমি আমার সাথে এমন কেন করলে? গরিবের সাথে প্রেম করা যায়, তাকে কখনো বিয়ে করা যায় না। তোর কি আছে যে আমি তোকে বিয়ে করব? তাহলে আমাদের 4 বছরের সম্পর্ক কি অভিনয় ছিল? হ্যাঁ, অভিনয় ছিল। কি যোগ্যতা আছে তোর? আমার বর ডাক্তার। আমি তোর সাথে থেকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আমার নিজের ইচ্ছা মতো বিয়ে হচ্ছে। এই জন্যই তুমি কয়েকদিন আমার ফোন ধরনি। প্লিজ রিয়া, আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোর কোনো কথা গলবার পাত্র নই। আব্বু ভাইয়া, এই বজ্জাতটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একটু পর আমার বর আসবে। রিয়া, তুমি আমার সাথে এমন করতে পারো না। রিয়ার ভাই এসে আমার জামার কলার ধরে টানতে টানতে নিয়ে এসে গেট দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। তোকে যদি আমাদের বাড়ির আশেপাশে দেখেছি, তোর খবর আছে। সেই দিন তোর সেই দিন হবে। না, আমি রিয়াকে ছেড়ে যাব না। তবে ছোট লোকের বাচ্চা। ভাই ভাই, সাগর মারবেন না, আমরা ওকে নিয়ে যাচ্ছি। ভাই, আমরা ওকে বোঝাবো, ওকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে বোঝা। বড় লোকের মেয়ের সাথে প্রেম করতে নেই। আমার সব শেষ হয়ে গেল রে। আমি কোনোদিনও ভাবিনি রিয়া আমার সাথে অভিনয় করবে। ধনীরা সব সময় মানুষের সাথে অভিনয় করে। আমি তোকে কতবার নিষেধ করেছি রিয়ার সাথে প্রেম করিস না। আজ দেখলি কি হাল হয়েছে তোর। তোকে ছেড়ে ডাক্তারকে বিয়ে করছে। ও, আমার সারা শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। এখন বাড়িতে গেলে আব্বু মেরে ফেলবে। কিচ্ছু হবে না, আমরা আছি। চল, তোকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। সেই ভালো। বাপ, তোর কি হয়েছে? তোকে ধরে নিয়ে আসতে হচ্ছে কেন? তেমন কিছুই হয়নি। খেলা করতে গিয়ে পড়ে গেছি, তখনই আব্বু এসে ঠাস ঠাস করে চড় মারলো। হারামজাদা, তোর জন্য আমার মান সম্মান কিছুই থাকলো না। তুই জানিস না বামন হয়ে চাঁদে হাত দিতে নেই? কি করছে আমার ছেলে? তোমার ছেলে প্রেম করেছিল বড় লোকের মেয়ের সাথে। সেই মেয়ের আজ বিয়ে হয়ে যাচ্ছে। তার ভাই ওকে মেরেছে। তোকে আজ আমি... আঙ্কেল, মাফ করে দেন, এমন ভুল আর কখনো করবে না। সাগরকে মাফ করে দাও, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। ওকে রুমে নিয়ে গিয়ে গরম শেক দাও। গরিবের কখনো প্রেম হয় না। বর্তমানে গরিবরা মানুষ হয় না, তাদেরকে সমাজে পশুর মতো দেখা হয়। আমি যদি বড় চাকরি করতাম তাহলে এই দিন আর দেখতে হতো না। আঙ্কেল, যা হয়ে গেছে তা মনে করে লাভ নেই। আমরা সাগরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। এমন কিছু হয়ে দেখাতে হবে। গরিবরাও মানুষ,
কোনো পশু নয়। আমাকে একটু একা থাকতে দেবে? আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, তুই থাক, আমরা চলে যাচ্ছি। ভাইয়া দরজা খোল, আম্মু তোর জন্য খাবার পাঠিয়েছে। আমার ক্ষুধা নেই, তুই চলে যা, আমাকে একা থাকতে দে। খাওয়ার পর তোর ওষুধ আছে, দরজা খোল। তুই যাবি এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। নিশি চলে গেল, আমি ঘুমানোর চেষ্টা করলাম। রিয়ার সাথে আমি একই স্কুলে পড়াশোনা করতাম। আমাদের বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। আমি রিয়াকে ক্লাস 9 থেকে ভালোবাসতে শুরু করি। রিয়া আর্টসে পড়তো আর আমি সায়েন্সে। এসএসসির পর দুইজনে একই কলেজে ভর্তি হলাম। এভাবেই কেটে গেল 2 বছর। এইচএসসি পরীক্ষার দেওয়ার কয়দিন পর রিয়ার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে গতকাল শুনতে পারি রিয়ার বিয়ে আজ। আমি কখনো ভাবিনি যে রিয়া আমার সাথে এমন করবে। আমি গরিব বলে আমাকে দূরে ঠেলে দিবে। আজ তার বিয়ে হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। অনেক কষ্ট করে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে দরজা খুলে দিলাম। আমি ঠাস করে মাটিতে পড়ে গেলাম। আম্মু পড়ে যাওয়ার শব্দ শুনে রুমে এসে দেখে আমি পড়ে আছি। নিশি আর আম্মু ধরে আমাকে বেডে শুয়ে দিল। তুই কেন এমন পাগলামি করছিস? ওই মেয়ে কি তোকে সত্যিই ভালোবাসা ছিল? ভালোবাসলে তাহলে মাঝপথে ছেড়ে চলে যেত না। ভাইয়া চিন্তা করিস না, মেয়ের অভাব নেই। এর চেয়ে সুন্দরী মেয়ে তোর বউ করে নিয়ে আসবো। আম্মু একটু পানি দেবে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে গিয়ে পানি নিয়ে আয়। বাবা তোর কষ্ট হচ্ছে? না, আমি ঠিক আছি, শুধু আমার শরীর ব্যথা করছে। নিশি পানি নিয়ে আসলো। আমি পানি খেয়ে চুপ করে শুয়ে রইলাম। আম্মু ভাইয়া কি খেতে দাও, দুপুরে কিচ্ছু খায়নি, এখন খেয়ে ওষুধ খেয়ে নিবে। তুই খাবার নিয়ে আয়। নিশি খাবার নিয়ে এসে আমার সামনে দিল। আমার খেতে ইচ্ছে করছে না, খাবার নিয়ে যাও। তুই এমন করছিস কেন? সেই মেয়ে দীপকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। খেয়ে ওষুধ খেয়ে নে, না হলে আরো অসুস্থ হয়ে পড়বি। আমি খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার খুব জ্বর আসলো। আমি কষ্ট করে উঠে ওষুধ খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় দুপুর হয়ে গেছে। আমি বেড থেকে উঠতে যাব। থাক থাক, তোকে বেড থেকে উঠতে হবে না। আমি ঠিক আছি, আমাকে একটু ধরে তুললে আমি বাথরুমে যাব। আবির, ওকে তুলে দে। দেখ, একদমই চিন্তা করবি না। রিয়া তোর কপালে ছিল না, রিয়ার কথা ভুলে যা। সবার জন্য নাস্তা নিয়ে এসেছি, তোমরা নাস্তা করে নাও। এইসবের কি দরকার ছিল আন্টি? সাগর এখনো নাস্তা করেনি, তাই নিয়ে এলাম, সাথে তোমাদেরও। তাড়াতাড়ি খেয়ে নাও, আম্মু চলে গেল। আমি কি করে ভুলবো বল তোরা? রিয়ার কথা মনে করলে তুই আরও বেশি কষ্ট পাবি। তার চেয়েও ভালো তুই ওকে ভুলে যাওয়ার চেষ্টা কর। এমন কিছু একটা কর যাতে রিয়া তোকে দেখে আফসোস করে। তুই ঠিক বলছিস, আমি এমন কিছু দেখিয়ে দেব। আমি চিন্তা করে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? ওর বরের চেয়ে আমি বড় ডাক্তার হয়ে দেখিয়ে দেব। আমি মেডিকেলে অ্যাডমিশন দেব। এই তো কাজের মতো কথা। তোকে দেখে যেন রিয়ার বাড়ির সবাই আফসোস করে। এরপর রিয়ার যত জিনিসপত্র ছিল এক জায়গায় এনে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠে মেডিকেলের জন্য কোচিং করতে শুরু করলাম। দিনরাত এক করে পড়তে শুরু করলাম। এইভাবে 3 মাস পর A+ রেজাল্ট হাতে পেয়েছি। কিন্তু এতে আমার শান্তি নেই। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে আমি ঢাকা মেডিকেলে প্রথম হলাম। এতে আমাদের বাড়িতে সবাই খুশি হলো। আজ তোর জন্য আমার মুখ উজ্জ্বল হয়েছে। ধনীদের দেখিয়ে দে তুই কি করতে পারিস। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি দেখিয়ে দেব তাদের। আমি ঢাকায় আসার জন্য বাসের টিকিট কেটে নিয়ে এলাম। তোকে ছাড়া আমরা অনেক কষ্টে থাকবো। পড়াশোনা শেষ করতে অনেক বছর লেগে যাবে। চিন্তা করো না, আমি ছুটিতে বাড়িতে এসে ঘুরে যাব। প্রতিদিন তোমাদের সাথে কথা হবে। বাড়ি আসার সময় আমার জন্য গিফট নিয়ে আসবি। ঠিক আছে। দুপুরে খেয়ে বিশ্রাম নিলাম। আবির আর রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা 3 জন একসাথে ঢাকায় যাব। বিকেলের দিকে আব্বু ডাকতে শুরু করলো। সাগর, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছাতে হবে। সময় হয়ে আসছে, রাত 8টায় আমাদের বাস আছে। আমি আর আম্মু তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এরপর আম্মু আমাকে নাস্তা করতে দিল। নাস্তা খেয়ে নে, আমি তোর জন্য নাস্তা বানিয়ে দিয়েছি। পথে ক্ষুধা লাগলে খেয়ে নিস। ঠিক আছে।
আমি একটু ঘোরাঘুরি করছি, তখন রিয়ার আব্বুর সাথে দেখা হলো। শুনলাম তুই নাকি ঢাকা মেডিকেল চান্স পাচ্ছিস। হা হা, গরিবের আবার শখ হলো কেমন করে, সে নাকি আমার মেয়েকে দেখিয়ে দিবে। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই না, সময় আসলে বুঝতে পারবেন। যত যাই করিস না কেন, আমার মেয়ের জামাইয়ের মতো ডাক্তার হতে পারবি না। আঙ্কেল, সে তো সময় আসলেই বলে দেবে। চলি, আমার আজ বাস আছে। আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে এসে বিশ্রাম নিয়ে আব্বু আম্মু নিশি আর আবিরদের বাড়িতে এলাম। আজ সাগরের জন্য আমাদের গ্রাম উজ্জ্বল হয়েছে। এই প্রথম কেউ মেডিকেল কলেজে পড়ছে, মেডিকেল প্রথম হয়ে আরও নাম করছে। আঙ্কেল, দোয়া করবেন যেন আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমি দোয়া করি তোরা যেন ভালোভাবে পড়াশোনা করিস। ঢাকায় আমরা কিচ্ছু চিনি না, আমাদের সবাইকে চেনে শুনে চলতে হবে। আমি মেডিকেলে হলে সিট পাইছি, আমার কোনো সমস্যা নেই। হলে থেকে তেমন বের হব না। হলে সিট পেয়েছি বলে আমাদের বাসা ভাড়ার অনেক টাকা বেঁচে গেল। বাস যশোর জেলা পার হয়ে মাগুরা জেলা শুরু হলো। 3 জন নাস্তা করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখি নদীর মাঝখানে ফেরিতে আছি। চলো আমরা বাস থেকে একটু বাইরেটা দেখি। যাবি? তাহলে চল। আমরা 3 জন বাস থেকে নেমে ফিরে ঘুরে ঘুরে দেখছি ফেরির এক পাশে দোকান আছে। পানির বোতল কিনে আবার বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর নদীর পার হয়ে বাস চলতে শুরু করলো। 3 জন আবার ঘুমিয়ে পড়লাম। ভোরে ঢাকা এসে পৌঁছে গেলাম। 3 জন 2 দিকে চলে গেলাম। আমি কলেজে হোটেলে চলে এলাম। দেখি তোমার অ্যাডমিট কার্ড। জি স্যার, এই নিন আমার অ্যাডমিটের কার্ড। স্যার ভালো করে দেখলো। তুমি তাহলে হাবিবুর রহমান, আমি এখানকার। তোমার সিট নাম্বার? ধন্যবাদ স্যার। স্যার একজন পিএনকে দিয়ে আমার রুমে দিয়ে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এভাবেই কেটে যায় 6টি বছর। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি ফরেনসিক বিভাগের ছাত্র, তাই বিসিএসে ফরেনসিক বিভাগে পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য বসে আছি। এইবার আমাদের জীবনে আর কষ্ট থাকবে না। তুই চাকরি পেয়ে গেলে আমাদের সব অভাব থাকবে না। তুই কখন চেম্বারে গিয়ে বসবি? তোর সময় হয়ে গেছে। এইবার যাব। এই টাকাগুলো রাখো আর বাজার করে নিয়ে এসো। আমার বাজার করার সময় নেই। কবে তুই বাজার করেছিস বল? তোর আব্বু তো বাজার করে নিয়ে আসে। আমার কি সময় আছে? বাজার থেকে আসার সময় নিজের জন্য কিছু নিয়ে এসো। আমি বাড়ি থেকে বের হয়ে চেম্বারে এসে রোগী দেখতে শুরু করলাম। আমার পেটে খুব ব্যথা করছে, কিছুতেই কমছে না। চাচা, কোন দিক দিয়ে ব্যথা করছে, বাম পাশে না ডান পাশে? আমার বামে পাশে ব্যথা করছে, মাঝে মাঝে বমি বমি ভাব হচ্ছে। আমি ঔষধ লিখে দিচ্ছি, আপনি বাইরে থেকে ঔষধ নিয়ে নেবেন। আপনার গ্যাসের সমস্যা আছে। আর এই রিপোর্টগুলো লিখে দিচ্ছি, পরের বার আসলে রিপোর্টগুলো সাথে নিয়ে আসবেন। আচ্ছা। আপনার কি সমস্যা বলুন? ভাইপো, আমার হাত পা ফুলে যায়, আমি কিছু খেতে পারি না, পেট ব্যথা করে, আবার পেটের পিছনে ব্যথা করে। আচ্ছা, আমি এই রিপোর্টগুলো লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি রিপোর্ট করিয়ে নিয়ে এসে আমাকে দেখাবেন। রিপোর্ট কেন করব? গ্রামের ডাক্তাররা তো রিপোর্ট দেয় না, তুই কেন রিপোর্ট দিচ্ছ? আমি বললে চিকিৎসক না, আমাকে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হয়। রিপোর্ট যদি না করার, তাহলে আমি বুঝবো কি করে যেন আপনার কি সমস্যা, কতটুকু সমস্যা হয়েছে? বললে চিকিৎসককে কি করে জানেন আপনার রোগ একটা, তারা অন্য রোগের লক্ষণ ভেবে ঔষধ দেয়। তারা ঔষধ দেয় ঠিকই, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। তোমার কথা বুঝলাম না। ধরুন আপনার শরীরের 10 বারের ওষুধ লাগে, কিন্তু আমি যদি 100 বারের ওষুধ দিই তখন কি হবে? আমি তো প্রায় মারা যাব। একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে অনেক ব্যথার ঔষধ নিয়ে খেয়েছি। আজ থেকে শুনে রাখবেন, ব্যথার ঔষধ বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায়। আপনি রিপোর্ট করে নিয়ে এসে দেখান, তখন বুঝতে পারবো। রোগী চলে গেল। স্যার, আপনাকে চা দিব? না, এখন চা দেওয়া লাগবে না, আপনি অন্য রোগীকে পাঠিয়ে দেন। আমি সব রোগী দেখে চা খেতে দোকানে এসে বসলাম। সেখানে দেখি রিয়ার আব্বু। কি এখনো কোনো চাকরি হলো না? ডাক্তার হয়ে কি লাভ হলো? আমি চেষ্টা করছি একটা সরকারি চাকরির। হবে না, আমার জামাই এখন সদর হাসপাতালে ডাক্তার, দিনে 1 লাখ টাকা আয় করে। মেয়ে আমার খুব সুখে আছে। কাকা, আমি চলি,
আমার চা দেওয়া লাগবে না। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরছি, তখন আবিরের সাথে দেখা। কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর কি খবর? তুই কবে এসেছিস? আমি চাকরি থেকে ছুটি নিয়ে এসেছি। কলেজে পড়ানো অনেক কষ্ট। ভালো করছিস। অনার্স শেষ করতে লাগে 4 সাথে 1 বছর। তোরা বিসিএস পরীক্ষা দিতে পারিস। আজকে সকালে আসছি, তোর সাথে দেখা করব, তার সময় পাইনি। কোনো সমস্যা নেই। তোর চাকরির খবর কি? বিসিএস দিলাম, আগামীকাল রেজাল্ট বের হবে, তখন জানতে পারবো আমার ভাগ্যে কি আছে। আল্লাহ ভরসা। রাত হয়ে গেছে, সকালে দেখা করব। আচ্ছা, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে বসে আছি, তখন আবির আসলো। দুজন গল্প করছি। আমি তোদের জন্য চা নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে, তুই বিয়ে করবি কবে? বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, বিকেলের দিকে একটা মেয়ে দেখতে যাব। তোকে আমার সাথে যেতে হবে। অবশ্যই যাব। আম্মু চা দিল, আমরা চা খেতে খেতে গল্প করছি, তখন রেজাল্ট দিল। আমি রেজাল্ট দেখে অবাক। কি হয়েছে? তুই দেখ, এতদিন আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আন্টি, নিশি, এদিকে আসো। সাগরের রেজাল্ট বের হয়েছে। কি হয়েছে? সাগর সিআইডির ফরেন্সিক ডাক্তার হয়েছে। ভাইয়া, আমরা কিন্তু তোর সাথে যাব। ঠিক আছে। আম্মু আব্বুকে ফোন করলো। আব্বু মিষ্টি নিয়ে বাড়িতে এসে বাড়ির আশেপাশে লোকজনকে দিল। বাড়িতে সবাই অনেক খুশি। আমি এইবার রিয়ার আব্বুকে দেখিয়ে দিব। বিকেলের দিকে আবিরের জন্য মেয়ে দেখে এলাম, কিন্তু আমাদের পছন্দ হলো না। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়লাম ঢাকা সিআইডির সদরের প্রধান ফরেন্সিক ডাক্তার। রাতে ঢাকা এসে আমি আমার বাংলো বাড়িতে এসে পৌঁছালাম। স্যার, আপনার রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার কোনো সমস্যা হয়নি। আমাদের থাকার ব্যবস্থা এখানে? জি স্যার, আপনার এই বাংলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে স্যার। আর আমি রনি আহমদ। ও আচ্ছা, আমরা অনেক দূরে থেকে আসছি, আমরা একটু বিশ্রাম নেব। আগামীকাল সকালে আমার আবার জয়েন্ট আছে। আপনার বিশ্রাম নেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হয়েছি, তখনই রনি বলল, স্যার, আপনাদের সদর দপ্তরে নেওয়ার জন্য গাড়ি এসেছে। আমি গাড়িতে উঠে বসলাম। আচ্ছা, আপনিও গাড়িতে উঠে বসেন। আমি গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। আমার গাড়ি পিছনে পিছনে কয়েকটি গাড়ি বের হলো। আমি ল্যাবে এসে পৌঁছালাম। সবাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। এরপর এক এক করে সবাই আমার সাথে পরিচয় হলাম, কিন্তু এই মেয়েটাকে চেনা চেনা লাগছে। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তোমাকে চেনা চেনা লাগছে। স্যার, আমাকে চিনবেন কিভাবে? আমি আজকেই এখানে জয়েন করছি। হারামজাদা, চিনবে কি করে? স্কুল লাইফে কখনো আমাকে পাত্তাই দেয়নি। রিয়ার প্রেম করবি, আমার দিকে তাকানোর সময় কোথায় ছিল? ও আচ্ছা, আমার স্কুল লাইফে তোমার মতো দেখতে একটা মেয়ে ক্লাসমেট ছিল। কিছু মনে করবেন না। আমি আমার রুমে এসে বসলাম। আমি আমার মতো কাজ করতে শুরু করলাম। বিকেলের দিকে ছুটি শেষে গাড়ি নিয়ে বাড়িতে আসব। স্যার, আমাকে একটু লিফট দিবেন? আপনার বাংলোর পাশে আমি থাকি। আচ্ছা চলো। ফারিয়া গাড়িতে উঠে বসলো। আমার ফারিয়াকে সত্যি চেনা চেনা লাগছে, কিন্তু ফারিয়াকে কোথায় দেখেছি বুঝতে পারছি না। আমরা বাড়ির সামনে এসে পৌঁছালাম। স্যার, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না? আঙ্কেল আন্টি আর আপনার বোনের সাথে দেখা করে আসি। আমার বোন আছে, তুমি জানলে কি করে? মানে রনি বলছিল আপনার একটা বোন আছে। ও আচ্ছা, চলো বাড়িতে সবার সাথে পরিচয় হবে। আমরা বাড়িতে চলে এলাম। আন্টি কেমন আছেন? আমার সহকারী ফারিয়া আমাদের পাশে থাকে, তোমাদের সাথে দেখা করতে এলো। আন্টি কেমন আছেন? ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। আন্টি, নিশিকে দেখছি না। নিশি কোথায়? নিশিকে একবার ডেকে দিন। আমি নিশিকে ডেকে দিচ্ছি। আমি নিশিকে ডেকে দিয়ে রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আরে আপু, তুমি এখানে কিভাবে? তোমার ভাইয়ের সাথে আমার পোস্টিং হয়েছে এখানে। নিশি, তুই ফারিয়াকে আগে থেকেই চিনিস? কেমন করে? আম্মু, আপু ভাইয়ার সাথে পড়াশোনা করতো। আমার বান্ধবীর বড় বোন। আমাদের পাশের গ্রামে বাড়ি। তুমি চিনতে পারছো, কিন্তু তোমার ভাইয়া আমাকে চিনতেই পারলো না। স্কুলের সাগর, রিয়া ছাড়া কারোর সাথে কথাই বলতো না। সাগর আর রিয়া কোনো অন্য কলেজে ভর্তি হলো। পরে আর খোঁজই পেলাম না।
আজ হঠাৎ সাগরের সাথে দেখা হয়ে গেল। ও, তুমি যেন আবার রিয়ার কথা সাগরকে বলতে চাও না। কেন আন্টি, এদের বিয়ে হবে কবে? না, এদের বিয়ে হবে না, রিয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কি? আপু থাক, এই বেইমানের কথা বলো না। এখন ভাইয়াকে বলি তোর ক্লাসমেট। আমার পরিচয় দিবে না? তোমার ভাইয়া আমাকে চিনে নেবে। আম্মু, ফারিয়াকে নাস্তা দাও। ফারিয়া আমাদের বাড়িতে প্রথম আসলো। আমি এখনই আসছি। এইবার বলেন, আপনার বাড়িতে কে কে আছে? তারা কোথায় এখন? আব্বু, আম্মু, একটা ছোট বোন আছে। সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। ও, তোমার ছোট বোন কিসে পড়াশোনা করে? এইবার নিধি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নিশি তোর ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। আমার বাড়িতে একা থেকে বোরিং হওয়া লাগবে না। তাহলে অনেক ভালো হয়। ফারিয়া নাস্তা খেয়ে চলে গেল। আমি রাতে খাওয়া দাওয়া সেরে বাইরে দিকে ঘোরাঘুরি করছি। হঠাৎ পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। এলাকা ভালো না, আপনি বাড়িতে চলে যান। ও আচ্ছা, এইদিকে কিসের সমস্যা? এই এলাকায় চুরি ছিনতাই হয়ে থাকে। আপনার বাড়ি কোথায়? সামনে যে ফরেন্সিক বাংলো দেখছেন, আমি ওখানে থাকি। আমি সিআইডির ফরেন্সিক বিভাগের প্রধান। স্যার, আমি এখানকার ইনচার্জ তামিম। আপনি বাড়িতে চলে যান। আচ্ছা, আমি বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ল্যাবে এসে কাজ শুরু করলাম। স্যার, এখানে একটা লাশ পাঠানো হয়েছে। আচ্ছা চলুন। আপনি সব কিছু সাইন করে দিয়েছেন? জি স্যার। আপনার বাড়ি কোথায় ভাই? আপনি আমার বড়, তাই ভাই বলছি, কিছু মনে করবেন না। না স্যার, আমি কিছু মনে করিনি। আমার বাড়ির বরিশাল। আমার পুরো নাম ওয়াহেদ হাসান রাকিব। খুব ভালো। আমি আর রাকিব ভাই এসে লাশ দেখতে শুরু করলাম। ফারিয়া এই লাশের সম্পর্কে কিছু বললো? লাশটা নদীতে পাওয়া গেছে। আসামিরা এই ব্যক্তিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল। এখন আমাদের পরীক্ষা করতে হবে এই ব্যক্তি কিভাবে মারা গেল, নদীতে ডুবে না অন্যভাবে। নদীর পানিতে ডুবে সব তথ্য নষ্ট করে দিয়েছে। এখন আমরা কিভাবে তথ্য বের করব? স্যার, আমাদের তথ্য তাড়াতাড়ি বার করতে হবে, তাহলে তদন্ত করতে কোনো সমস্যা হবে না। আমরা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে এই ব্যক্তি প্রথমে হত্যা করে পরে নদীতে ফেলে দিয়েছে এই ব্যক্তিকে। স্যার, আমি এই তথ্যগুলো সিআইডির অফিসে দিয়ে আসছি। পরের ভিকটিমকে নিয়ে যাবে। আচ্ছা, লাশ পরীক্ষা করতে গিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমি আমার রুমে এসে খেয়ে নিলাম। ছুটির পর বাড়িতে এলাম। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে চা করে দিচ্ছি। আব্বুকে দেখছি না, কোথায় গেছে? তোর আব্বু বাসের টিকিট কাটতে গেছে। মাঠে ধান কাটার সময় হয়ে গেছে, আমাদেরকে বাড়িতে যেতে হবে। 2 দিন হলো তোমরা আসলে, আজকে আবার চলে যাবে? ধান গুছিয়ে আবার চলে আসবো। তাছাড়া নিশি এখানেই থাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে চা খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আব্বু এলো। আমরা তাড়াতাড়ি চলে আসব, মাঠে ধান কাটতে হবে। আচ্ছা, রাতে আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে গেল। পরের দিন অফিস ছুটি, বাড়িতে বসে আছি। ভাইয়া চল না, আমরা একটু ঘুরে আসি। বাড়িতে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, রেডি হয়ে নে। আমাদের সাথে কিন্তু আপু আর নিধি যাবে। আমরা সবাই মিলে একসাথে বের হলাম। স্যার, আপনি প্রেম করেন? দেখো, ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করবে না। আমার সাথে এসো, চুপচাপ ঘোরাঘুরি করো। ঠিক আছে। ভাইয়া, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। আপু, তোমরা কি খাবে? তোমার ভাইয়ার ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম পছন্দ করে, আমি তাই পছন্দ করি। আমার পছন্দ তুমি জানলে কি করে? মানে নিশি বলছিল, আমি নিশির কাছ থেকে শুনেছিলাম। আচ্ছা, আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসে বসে আইসক্রিম অর্ডার করলাম। হঠাৎ 2 জনের দিকে আমার চোখ পড়ল। আমাদের পাশের টেবিলে রিয়াকে দেখতে পেলাম। একটা ছেলের সাথে বসে আছে, দেখে মনে হলো এটাই রিয়ার স্বামী। স্যার, পাশের টেবিলের দিকে তাকিয়ে কি দেখছেন? কিছু না। কিছু একটা আছে, দেখি তো কি আছে। কি হলো? আইসক্রিম চলে এসেছে, আইসক্রিম খেতে শুরু করো। পাশের দিকে তাকিয়ে দেখে লাভ নেই, কিছু মনে করবে। সবাই আইসক্রিম খেতে শুরু করলাম, কিন্তু মন পড়ে আছে পাশের টেবিলের দিকে। স্যার, আপনি ওদেরকে চেনেন মনে হয়েছে। আমি না, আমি কিভাবে চিনবো? ও, আমি আরো কিছু আইসক্রিম অর্ডার দেব না আইসক্রিম খাবে শুধু?
আমি চিকেন ফ্রাই খাবো। আমিও তাই খাবো। তুমি কি খাবে? স্যার, আপনি চিনেন, কাবাব পছন্দ করেন, আমিও তাই পছন্দ করি। আমাদের কাবাবের অর্ডার দিন। আচ্ছা, আমি সব অর্ডার দিলাম। রিয়া আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমি বুঝতে পারছি। তারপর খাওয়া দাওয়া শেষে যখন বিল দিতে পরিশোধ করতে যাব, তখনই রিয়া এসে আমার সামনে দাঁড়ালো। কেমন আছো? তুমি যেভাবে রেখেছো আমি সেইভাবে আছি। এখানে কি করতে আসছো? ঘোরাঘুরি করতে আসছিলাম। ওইটা কি তোমার স্বামী? খুব সুন্দর না? জানো, আমার স্বামীর অনেক টাকা। আমি কিভাবে জানবো? আমার চেয়ে অনেক সুন্দর। আজকাল কি করছো? কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারছো? একটা চাকরি করি, এতেই ভালোভাবে দিন কেটে যাচ্ছে। আমার স্বামীর বেতনের অর্ধেক বেতন পাও না মনে হচ্ছে। তোমাকে বিয়ে করলে আমাকে কি খাওয়াতে, সেই জন্য বিয়ে করিনি। ভালোই করছো। আমার মতো একটা গরিবকে বিয়ে করে কি পেতে? হয়তো তোমার জীবনটা নষ্ট হয়ে যেত। মেয়েগুলো কি তোমার সাথে এসেছে? আমার ছোট বোনেরা। তোমার স্বামী চলে এসেছে, কিছু মনে করবে? তোমার জন্য তার সংসার নষ্ট করতে পারি না। এই কার্ডটা রাখো, কোনো প্রয়োজন হলে আমার স্বামীর কাছে ফোন দিও, কিছু একটা ব্যবস্থা করে দিবে। আমার স্বামী খুব দয়ালু, ফকির দেখলে সাহায্য করে। তুমিও তো ফকির, সাহায্য করবে। গরিবদের সাহায্য করা খুবই ভালো কাজ। রিয়া আমার হাতে তার স্বামীর ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে চলে গেল। আমি মনে মনে হাসলাম, মানুষ টাকার জন্য কতটা বদলাতে পারে। তোমার স্বামীর থেকে আমার বেতন দ্বিগুণ। আমি বিল পরিশোধ করে বের হয়ে এলাম। রিয়ার সাথে এত কি কথা বলছিলেন? মেয়েটির নাম রিয়া। তুমি জানলে কি করে? মানে নিশি বলল। নিশি খুব রেগে আছে রিয়ার সাথে কথা বলতে দেখে। আপনার এটা ঠিক হয়নি। তুমি আমার ব্যক্তিগত কিছুতেই নাক গলাবে না, আমার এসব পছন্দ না। সরি স্যার, হঠাৎ ফোন আসলো রনির। রনি বলল, স্যার, 4 নং সেক্টরে একজন হয়েছে, আপনাকে ঘটনাস্থলে একটু আসতে হবে। ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আমরা গাড়ি নিয়ে চলে এলাম। ভাইয়া, আমি এইসব খুন দেখতে পাই না, আমরা বাড়িতে যাব। রনি, নিশি আর নিধিকে বাড়িতে পাঠিয়ে দাও, ওরা কিছু চেনে না। জি আচ্ছা। আমি রুমে এসে দেখি একটা মেয়ের খুন হয়েছে, গলায় কোপ মারা হয়েছে। ফারিয়া, তুমি ভিকটিমকে ভালো করে চেক করো, দেখবে কোনোভাবেই এভিডেন্স যেন নষ্ট না হয়ে যায়। আচ্ছা অফিসার, ছুরিটি ল্যাবে পাঠিয়ে দাও। হতে পারে আসামির আঙুলের ছাপ রেখে গেছে। জি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এসিপি স্যার আপনার সাথে কথা বলতে চায়। আচ্ছা, আমি এখন কোনো কথা বলতে চাই না। আগে ল্যাবে গিয়ে তথ্য পেলে তখন আমি নিজে গিয়ে কথা বলবো। লাশ নিয়ে ফরেনসিক ল্যাবে চলে এলাম। স্যার, লাশের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে? দেখতে হবে লাশের গলায় কোপ কতটুকু গভীর হয়েছে। ফারিয়া, তুমি লাশ চেক করো, আমি ছুরি থেকে আঙুলের ছাপ আছে কিনা দেখছি। আমি মেশিন পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটা আঙুলের ছাপ পেলাম। স্যার, লাশ থেকে ব্লিডিং হচ্ছে। মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে। ওরে আল্লাহ! পরীক্ষা নিরীক্ষা শেষ, লাশ বাড়িতে পাঠিয়ে দিয়ে তোমরা বাড়িতে চলে যাও। ছুটির দিনে তোমাদের বিরক্ত করলাম। স্যার, আমি আপনার সাথে চাই। আচ্ছা, আমি আর ফারিয়া সিআইডির সদর দপ্তরে এলাম। আমি এসিপির কাছে গেলাম। স্যার, আপনার গবেষণার খবর কি? গবেষণা হয়ে গেছে, রিপোর্ট চলছে। আপনারা তদন্ত করে কি পেয়েছেন? স্যার, বাড়ি থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে। আমার মনে হচ্ছে চুরির মামলা। আপনি এই রিপোর্টগুলো রাখেন, আর এই আঙুলের ছাপ ম্যাচ করে দেখতেন আসামি আপনাদের লিস্টে আছে কিনা। কবির, একটু দেখো তো। কবির কম্পিউটারে চেক করে দেখলো একটা পুরনো আসামি। স্যার, আমাদের লিস্টে আছে একটু পুরনো আসামি। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এসিপি স্যার, মেয়েটি কিন্তু ধর্ষণ হয়েছিল, এটা আপনারা মাথায় রাখবেন। ওকে। ভাইয়া, তুই রিয়ার সাথে কথা না বললেই পারতিস। রিয়ার জন্য তোর কোনো প্রবলেম হয় আমরা চাই না। রিয়া এসে আমার সাথে কথা বলল। আচ্ছা, ফারিয়ার আমার সম্পর্কে এত কিছু জানলো কি করে ফারিয়া? আমি কি করে জানবো? এই তো পেয়ে গেছি। এই মেয়েটা ফারিয়ার মতো লাগছে। রাফের কাছে কি জিজ্ঞাসা করব? রাফি আবার কিছু মনে করবে না তো? ফোন দিয়ে দেখি। আমি রাফিকে ফোন দিলাম। কেমন আছিস? তোর খোঁজ পাওয়া যায় না। আমি ভালো আছি।
তুই আর আবি আমাদের এখানে এসে ঘুরে যা। আসবো, হঠাৎ ফোন দিলি যে? আমি একটা তোর কাছে ছবি দিয়েছি, দেখ তো কার ছবি। ঠিক আছে, রাফি ছবি দেখলো। সাগর, এটা ফারিয়ার ছবি, আমাদের সাথে পড়াশোনা করতো। এইটা আমাদের স্কুল লাইফের ছবি। তুই হঠাৎ ফারিয়ার কথা জিজ্ঞাসা করলি কেন? পরে বলছি। ফারিয়ার কি এখানকার ছবি আছে? থাকলে আমার কাছে দে, দরকার আছে। আছে। ফারিয়ার সাথে মাঝে মাঝে কথা হয়। তোর ফোনের ছবি দিয়েছি, দেখ। ফারিয়া কিন্তু ফরেনসিক ডাক্তার হয়েছে। আচ্ছা, আমি রাখছি, ঘুমিয়ে পড়। আমি ছবি দেখে চোখ ছানাবড়া হয়ে গেল আমার। এই মেয়ে স্কুল লাইফে আমার পিছু পিছু ঘুরতো, এখন সে নাকি আমার সহকারী। ফারিয়া আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি রিজেক্ট করে দিয়েছি। স্কুল লাইফের কথা মনে পড়ল। সাগর, তোর ব্যাগে লাভ লেটার কোথা থেকে আসলো? বেয়াদব ছেলে, এই বয়সে প্রেমপত্র লেখা হচ্ছে? কার জন্য এই চিঠি লিখেছিস? স্যার, এই চিঠি আমার না, কেউ আমার ব্যাগে রেখে দিয়েছে। মিথ্যা বলছিস বেয়াদব। তবে রে। উ আ স্যার, খুব ব্যথা লাগছে। স্যার, আমি চিঠি লিখেছি, সাগরের কোনো দোষ নেই, স্যার ওকে মারবেন না। তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস কেন? আমি সাগরের ব্যাগ থেকে প্রেমপত্র পেয়েছি। স্যার, হাতের লেখা চেক করে বুঝতে পারবেন। ছোটবেলার কথা মনে পড়লে হাসি পায়, আবার রিয়ার কথা ভেবে কষ্ট হয়। আরেক দিনের কথা মনে পড়ল। সাগর, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে প্রেম করো, আমি তোমাকে অনেক ভালোবাসবো। ফারিয়া, পাগলামি করিস না, এই বয়সে আমরা প্রেমের কি বুঝি? আমি কিচ্ছু জানি না, তোমাকে আমার ভালোবাসতেই হবে। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে দয়া করো। ফারিয়া, আমি একজনকে ভালোবাসি, আমাকে বিরক্ত করো না। সেই 6 থেকে আমাকে তুমি বিরক্ত করো। সেই দিন তোমার জন্য আমাকে মায়ের খেতে হলো। ফারিয়া, সেই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিল। এরপরে আমাকে কোনো দিনও বিরক্ত করেনি। এখন ফারিয়া জানতে পারে আমি সিঙ্গেল, তাহলে আমাকে বিরক্ত করে শেষ করে দেবে। ফারিয়া মনে করছে আমি তাকে চিনতে পারবো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করছি, তখন ফারিয়া এসে আমার হাত থেকে ডিম ভাজি নিয়ে খেতে শুরু করলো। স্যার, আমি আপনার ডিম খেয়ে নিলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, কিন্তু এই অন্যের জিনিস না বললে খেতে নেই। এখানে কি করতে আসছো? আমি আপনার সাথে অফিসে যাব, আমার একা যেতে ভালো লাগে না। দেখো, এই ফাইজলামি বন্ধ করো। তুমি যা আশা করছো তা কখনো আদায় করতে পারবে না। আমি আজও রিয়াকে ভালোবাসি। তোর ভালোবাসার কুষ্টি মারি, হারাম জাদা। এই কালনাগিনীর জন্য এখন মনে হয়েছে প্রেম উতলে উঠছে। ফারিয়া, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। কি মনে করেছো কি? হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারবো না? চুপ, তুই একটাও কথা বলবি না। ওইটা বাড়ি, তোর অফিস না যে আমার উপর চিল্লাচিল্লি করবে। দেখো, অফিসে আমরা দুইজন যদি একসাথে যাই তাহলে অফিসের লোকজন কি মনে করবে বলো তো? বলবে স্বামী স্ত্রী একসাথে আসছে। তুমি কি আমাকে পাগল করে দিবে? সেই ছোট্টবেলা থেকে তুমি আমার পিছু পড়ে আছো কেন? ভালোবাসি তাই। আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। এখন চলো অফিসে। আমি মনে মনে বললাম, আল্লাহ এই মেয়ের হাত থেকে রক্ষা করো। অফিসে বাড়িতে ফারিয়ার দখল করে রাখছে একেবারে। আমরা দুইজন অফিসে এসে আমার মতো কাজ শুরু করলাম। আমি ল্যাবে গবেষণা করতে শুরু করলাম। স্যার, লাশের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে? ও আচ্ছা, আসামি মেয়েটিকে দর্শন করেছিল। কি পরীক্ষা করতে হবে? তার জন্য আসামিকে ল্যাবে নিয়ে আসতে হবে। ওকে। বাবু, কি করো তুমি? ফারিয়া, ফাজলামি বন্ধ করো, এটা আমার অফিস। বাবু কি? সরি স্যার, এখন ল্যাবে কেউ নেই তাই বললাম। কাজের কথায় আসো। যাও, মেয়েটির ধর্ষণের রিপোর্টগুলো নিয়ে আসো, তাহলে লাশ থেকে যেগুলো এভিডেন্স পাইছি তা আবার পরীক্ষা করতে হবে। আচ্ছা। কিছুক্ষণ পর আসামিকে নিয়ে আসা হলো। রাকিব ভাই, আপনি আসামির কাছ থেকে এভিডেন্স নেন। ওকে। এরপর ল্যাবে হরমোন পরীক্ষা করতে শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম এটাই ধর্ষক। স্যার, কি জানতে পারলেন? এটাই মূল আসামি। একে আমার সামনে থেকে নিয়ে যাও, এটা আমার সহ্য হচ্ছে না। ওকে স্যার।
এটা কি হলো? সকালের মতো তুমি আমার প্লেট থেকে মাছ নিয়ে খেতে শুরু করলে কেন? এটা আপনার মাছ, নাম লেখা ছিল কি? তুমি কি শুরু করেছো বলো তো? এখনো কিছু শুরু করিনি। আমাকে ভালো না বাসলে তোমার জীবন অতিষ্ঠ করে দিব। ফারিয়া, আমার মাথা খারাপ করে দিও না। আমাকে খেতে দাও চুপচাপ। তাড়াতাড়ি করে খেয়ে আমি ল্যাবে এসে গবেষণা করতে শুরু করলাম। সন্ধ্যায় বাড়ি এসে ফ্রেশ হয়ে কফি খাচ্ছি। ভাইয়া, আমাকে কলেজে ভর্তি করিয়ে দিবি না? কয়দিন পার হয়ে গেল। আমি বলে গেছিলাম, তুই কোন কলেজে ভর্তি হতে চাস? আমি নিধির সাথে ভর্তি হব, ঢাকা কলেজ। আপু নিধিকে ঢাকা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ঠিক আছে, আগামীকাল তোকে নিয়ে যাব। তোর সব পেপারগুলো ঠিক করে রাখিস। আমি কফি খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করছি। হঠাৎ একটা ছেলে এলো। আপনার কি ধরনের মাদক লাগবে? মদ, ইয়াবা না গাঁজা? আমাকে থেকে তোমাকে গাঁজা করে মনে হচ্ছে? আমি এইসব কিছুই খাই না। লজ্জা করছেন কেন? আপনি এইসব খাওয়ার জন্য এখানে আসছেন। তাই নাকি? এখানে সব কিছু পাওয়া যাবে কি? তুমি আমাকে কি কি এনে দিতে পারবে? আসুন আমার সাথে, আপনার যা লাগবে সব কিছু পেয়ে যাবেন। ওকে। আমি এসিপির কাছে একটা মেসেজ দিয়ে ছেলেটির সাথে এলাম। এসে দেখি এখানে মাদকের আখড়া বসেছে। ছেলে মেয়ে সব মাদক সেবন করছে। রাতুল, একটা বড় পার্টি পেয়েছি। এই লোকের অনেক মাদক লাগবে। আপনার কি লাগবে বলুন? মদ, ইয়াবা, গাঁজা, হেরোইন? সব কিছু নিয়ে আসো। আমার সব কিছু লাগবে। তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করো। আমার খুব নেশা উঠে গেছে। ওকে এখনই নিয়ে আসছি। রাতুল চলে গেল নিয়ে আসতে। কিছুক্ষণ পর সবকিছু নিয়ে চলে এলো। হঠাৎ সাইলেন্স বেজে উঠল। পুলিশ এসে গেছে রাতুল, পালা, না হলে আমরা সবাই ধরা পড়ব। কেউ পালানোর চেষ্টা করবে না। আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। স্যার, আমরা চলে এসেছি। এদেরকে হাত করা পরিয়ে নিয়ে চলো। এখানে যত ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে যাও। এরপর তাদের পরিবারের ফোন করে সারিয়ে নিয়ে যেতে বলো। যার বাবা মা আসবে না সে সারা পাবে না। ওকে স্যার। আমি গাড়িতে উঠে বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়ার সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিশিকে নিয়ে কলেজে এলাম। নিশি, তুই আর নিধি ভিতরে যা। আমি ড্রাইভারকে গাড়ি অন্য জায়গায় পার্কিং করতে বলছি। ওকে। নিশি নিধি ভিতরে ঢুকতে কয়েকটা ছেলে এসে ঘিরে ধরল। এই বাবু, তোমাদের নাম কি? বাবুরা, তোমরা কিসে পড়াশোনা করো? আমাদের সামনে থেকে চলে যান, না হলে আপনাদের খবর আছে। তোমরা কি করবে বাবু? আমরা এই কলেজের নেতা। এই কলেজ আমাদের কথায় চলে। ভাই, কত সুন্দর চেহারা। আমরা তোমাদের সাথে প্রেম করতে চাই। আপনারা যদি নিজেদের কপালে ভালো চান তাহলে চলে যান, না হলে খুব খারাপ হতে চলেছে। ও বাবা, বাবুরা দেখি আমাদের হুমকি দিচ্ছে। তোমরা দুজন আর আমরা চারজন, আমাদের কিছু করতে পারবে না। এখানে কি হচ্ছে? এই মিয়া, আপনি এখানে নাক গলাতে আসছেন কেন? আপনি যা করতে এসেছেন তাই করেন। আমি দেখছি তোমরা দুজনকে বিরক্ত করছো। তোর কি সমস্যা শুনি? আমার কোনো সমস্যা না, তবে তোমাদের অনেক সমস্যা। ওদেরকে যেতে দাও। কি করবি তুই শুনি? ফের যদি ঝামেলা করতে দেখেছি, সোজা কোনো কথা হবে না। মেয়েদের বিরক্ত করার জন্য জেলে ভরে দেব। তোর সাহস তো কম না? আমাদের গায়ে হাত তুলিস, জানিস আমরা তোকে কি করতে পারি? তাই বুঝি? দেখবে আমি কি করতে পারি। তখনই আমার ড্রাইভারের সাথে কবির এলো। স্যার, এখানে কি হচ্ছে? এই ছেলেরা আপনার সাথে খারাপ ব্যবহার করেনি তো? দেখেন ভাইয়া, এই ছেলেগুলো আমাদের কখন থেকে বিরক্ত করছে, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে। তোরা আমাদের কিছু করতে পারবি না। অনেক কিছু হয়ে গেছে। আর না, কবির, এদেরকে ধরে সিআইডির অফিসে নিয়ে যাও। বাকি কথা সেখানে হবে। কবির ওদের ধরে নিয়ে চলে গেল। আমি প্রিন্সিপালের কাছে এসে নিশিকে ভর্তি করিয়ে আমি ল্যাবে চলে এলাম। তোদের সাহস কম না? মেয়েদের বিরক্ত করিস। এই, তোদের নাম কি? রবি, সাকিব, নীল। এখন বল, তোদের সাথে আমরা কি ব্যবহার করব? তোরা একজন ফরেন্সিক ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করছিস। স্যার, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এদের একটু ধোলাই করো। এদের বাড়ির লোকজনকে খবর দাও। আম্মু, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আমি বাজার থেকে আসছি তখন রিয়ার ভাইয়ের সাথে দেখা। আজকাল ফকিররাও নাকি ধনী হতে চায়। আমার বোন অনেক সুখে আছে। এইসব আমার সাথে বলছেন কেন? অন্য জায়গায় গিয়ে বলেন। কি, তুই আমার মুখের ওপর কথা বলছিস? কোন সাহস?
সাহসের আর কি দেখছেন? আমাকে বিরক্ত না করলে খুশি হব। ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি রেগে। কি মনে করছিস তোরা? এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমি কোনো কথা না বলে বাড়িতে চলে এলাম। আমি বাড়িতে এসে দেখি হাই বাবু, তোমার কথা মনে পড়লো, তাই আমিও ছুটি নিয়ে চলে এলাম। তুমি আমাদের বাড়িতে কি করছো শুনি? আম্মু, এই মেয়ে এখানে কেন? আমি ফারিয়াকে আসতে বলছি। তুমি জানো না আম্মু, এই মেয়ে আমাকে কত বিরক্ত করে? আমি সব কিছু জানি। আমরা দুজন অফিসে। তুমি আমাকে কি পেয়েছো বলো তো? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবে না? তুমি এখন বাড়িতে যাও তো। দেখছেন আন্টি, আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই মেয়েটাকে এইভাবে বলছিস কেন? ফারিয়া আমাদের বাড়িতে প্রথম এসেছে। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এইসবের মধ্যে নেই। হঠাৎ রাফি আর আবির আমাদের বাড়িতে এলো। কেমন আছিস? তোরা বাড়িতে হঠাৎ করে চলে আসলি, কাহিনী কি? আমরা সবাই কয়েকদিনের ছুটি নিয়ে চলে এলাম। আমাদের স্কুলে বন্ধুরা মিলে একটা রিউনিয়ন পার্টি করতে চাই। সে তো ভালো কথা। কবে পার্টি করবি? 2 দিন পর। তবে আমাদেরকে সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে শুনি? সবার কাছ থেকে চাঁদা তুলবো, তবুও যদি কম পড়ে তোকে টাকা দিয়ে সাহায্য করতে হবে। ঠিক আছে। ফারিয়া এখানে কি করছে? এই ফারিয়া, এদিকে আয়। শ্বশুর বাড়িতে চলে এলাম বিয়ের আগেই। ফারিয়া, তুমি কিন্তু দিন দিন ফাজলামি করা বেড়ে যাচ্ছে তোমার। যা সত্যি তাই বললাম। আমি তোমাকে বিয়ে করে শুনবো, এইবার আর তোমার পিছু ছাড়ছি না। আমি তোমাকে বদলি করে দেব ফাজলামি করলে। আমাকে বদলি করলে আমি তোমার মাথা ফাটিয়ে দিব। বাবু, এত রাগ করলে হবে? আসলাম পার্টির কথা বলতে, কিন্তু তোরা ঝগড়া শুরু করে দিলি। সবাইকে চিঠি পাঠিয়ে দে, আর সবাই নগদে টাকা পাঠিয়ে দিতে বল সবাইকে। আমরা সবাইকে বললেও কিন্তু রিয়াকে বলবো না। আমাদের সাথে সে ধোঁকা দিয়েছে। সময় এসে গেছে। তোরা বলছিলি না যে ওকে দেখে দিতে হবে? আজ আমার সফলতা দেখে সে জ্বলবে। উচিত শিক্ষা দিতে হবে। ওর সাথে স্বামীকে আসতে বলিস। তোরা বস, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তুই নিয়ে আসবি কেন? আম্মু আছে তো। আম্মু আছে না? আমার বাড়িতে এসেছে। আমি কি না খাইয়ে যেতে দিতে পারি? কেমন করে? এটা আমার শ্বশুর বাড়ি। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দিবে। জানিস, ল্যাবে থাকলে আমার পিছু পিছু করবে। ফারিয়া তোকে ছোটবেলা থেকেই ভালোবাসে। দেখ, যা হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। ফারিয়াকে বিয়ে করে নে। তোরা শুরু করলি? ফারিয়া চা আর নাস্তা দিল। আমরা চা নাস্তা শেষ করে তিনজন একটু ঘোরাঘুরি করে আমি আমার চেম্বারে এসে রোগী দেখতে শুরু করলাম। সাগর, আমার বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চাচা, আমি রিপোর্ট লিখে দিচ্ছি। আপনি ইসিজি আর এক্স রে করে নিয়ে আসে আমাকে দেখান। আপনার কোন পাশে ব্যথা অনুভব হচ্ছে? আমার বুকে ডানে ব্যথা করছে। ও আচ্ছা, তাহলে ইসিজি করা লাগবে না। আপনি এক্স রে করিয়ে নিয়ে আসেন। আপনার মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে। নীল অন্যজনকে পাঠিয়ে দাও। ঠিক আছে। রোগী ভিতরে ঢুকে চেয়ারে বসলো। আপনার কি সমস্যা বলেন? আমার কোনো সন্তান হচ্ছে না। আমার কোনো সমস্যা আমি বুঝতে পারছি না। আমি যৌন চিকিৎসক না, তবুও আমি আপনার কিছু ঔষধ লিখে দিচ্ছি। আপনি একটা ভালো যৌন চিকিৎসকের পরামর্শ নিন। আমি গ্রামের মানুষ, আমি কি করে জানবো কে যৌন চিকিৎসক? আপনি একটু দেখেন না আমার কি সমস্যা। ঠিক আছে, আপনি এই রিপোর্ট করিয়ে নিয়ে আসেন। আমাকে কি রিপোর্ট করতে হবে? আপনার বীর্য পরীক্ষা করতে হবে। সিমেনোগ্রাম পরীক্ষা করিয়ে নিয়ে আসেন, তখন আমি বুঝতে পারবো সমস্যা এটা কি। ওকে স্যার। আমার কাছে রিপোর্টগুলো দেন দেখি, আপনার কোনো সমস্যা হচ্ছে কি? আমার ভয় করছে। আমি বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসেছি। ভয় পেলে চলবে না, আপনার সাহস রাখতে হবে। আমি রিপোর্ট ভালো করে দেখলাম, রোগীর কোনো সমস্যা নেই, শুক্রাণু সব ঠিক আছে। স্যার বলেন আমার কি সমস্যা? আপনার কোনো সমস্যা নেই, আপনি আপনার বউকে একজন গাইনি ডাক্তারকে দেখান। আচ্ছা, কিন্তু আমি অনেক ডাক্তার দেখিয়েছি। ও, আপনি একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন। নিয়মিত ওষুধ খেলে আপনাদের সন্তান হবে। আল্লাহর উপর ভরসা রাখেন। আমি রোগীকে দেখে বাড়িতে এসে খেতে বসলাম। আমরা তোর বিয়ে নিয়ে চিন্তা করছি, তোকে আবার বিয়ে দেব। আমি এখন বিয়ে করব না,
আমার সামনে বিয়ের কথা বলবে না। তোর বয়স কম হলো না, তোর বন্ধুদের প্রায় সবার বিয়ে হয়ে গেছে, বাকি আছে তুই আর আবির, রাফি, এদের তো বিয়ের কথা চলছে। ভাইয়া তুই ফারিয়া আপুকে বিয়ে করে নে, তাহলে অনেক ভালো হবে। না, তোমরা আমাকে খেতে দিবে না। আমি ভাত রেখে উঠে রুমে চলে এলাম, তখনই ফারিয়া ফোন এলো। আমি ফোন ধরলাম। বাবু এখন কি করছো? আমাকে বিরক্ত করা বন্ধ করো, এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। বাবু এত রাগ করলে হবে? আমাকে বিয়ে না করে যাবে কোথায় তুমি? চুপ, একটা কথা বলবে না। আমি ফোন কেটে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চেম্বারে বসে রোগী দেখছি, হঠাৎ ফারিয়া রুমে ঢুকে পড়লো। স্যার, এই আপু আমার কোনো কথা না শুনে রুমের ভিতর ঢুকে পড়েছে। আপু কি? হ্যাঁ ভাবি বলো, আমি তোমাদের স্যারের হবু বউ। এখন যাও, আমার জন্য নাস্তা নিয়ে আসো। স্যার কি করবো? যাও নিয়ে আসো, না হলে আমার মাথায় ফাটিয়ে দিবে। তুমি এখানে কি করছো? আমি কতবার বলছি না আমি তোমাকে বিয়ে করব না। আমি কিচ্ছু জানি না। তুমি ফোন বন্ধ করে রেখেছো কেন? সারা রাত তোমাকে ফোন করেছি। তোমার অত্যাচার সহ্য করতে না পেরে আমি ফোন বন্ধ করে রাখছি। আমাকে রোগী দেখতে দাও। আমি রোগী দেখতে শুরু করলাম। ফারিয়া আমার পাশে বসে আছে। ম্যাম, আপনার নাস্তা। ঠিক আছে, তুমি বাইরে যাও, এখন কাউকে আসতে দিবে না। ঠিক আছে। ফারিয়া নাস্তা খেতে শুরু করলো। তুমি খাবে? আমার ইচ্ছে নেই, তুমি নাস্তা করে বাড়িতে চলে যাও। আমাকে রোগী দেখতে দাও। বাড়িতে আসলে কয়দিন ঘোরাঘুরি করবে না? রোগী দেখতে শুরু করলো। আমার ইচ্ছা, তাই আমি রোগী দেখতে শুরু করছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও। আমি নীলকে বললাম রোগী পাঠিয়ে দিতে। রোগী ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। শুনলাম তুই নাকি বড় ডাক্তার হয়েছিস, তাই দেখতে এলাম। ভাবিস না আমার জামাইকে ছাড়িয়ে যেতে পারবি? আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমি তোর মতো ডাক্তারের কাছে দেখিয়ে মরবো নাকি? তুই আমার ছেলেকে থাপ্পড় মারছিস কোন সাহসে? আমার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাদেরকে শিক্ষা না দিলে চলবে না। তোর খবর আছে, আমি তোকে ছাড়বো না। এই যে চাচা, আপনি একজন ফরেনসিক ডক্টরকে হুমকি দিচ্ছেন। সাগর চাইলে আপনি কিন্তু জেল খাটতে পারেন। এইসব শুনি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। একটা কথা বলবেন না। আপনি যে গ্রামের লোকজনের জমি দখল করে নিচ্ছেন আমি সব জানি। আপনি গরিবদের গলায় পা দিয়ে ধনী হয়েছেন। আসলে আপনাদের মতো চোর এই এলাকায় নেই। কি বললি তুই? আমি জমি চুরি করে দখল করি? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ যেদিন পাবো সেই দিন আপনাদের বাপ ছেলেকে জেলের খানি টেনে ছাড়াবো। নীল, এই বদমাশ লোককে বের করে দাও। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পানি খেয়ে মাথা ঠান্ডা করো। চেম্বারে এসে বদমাইশ করা বের করছি। আমি লোকজন লাগিয়ে রাখছি আমার হবু বরকে হুমকি। চুপ, তুমি একদম কথা বলবে না। আমার মাথা গরম হয়ে আছে। ফারিয়া কোনো কথা না বলে চুপ করে বসে রইল। আমি আমার মতো করে রোগী দেখতে শুরু করলাম। ফারিয়া, তুমি এখানে কি করবে? বাড়িতে চলে যাও। এমনিতে আমার মাথা কিন্তু ঠিক নেই। সে আর বুঝতে বাকি নেই আমার। আগামীকাল তাহলে আবার দেখা হয়েছে। নীল, রোগীকে পাঠিয়ে দাও। আচ্ছা। ভাইয়া, তোর চেম্বারে আজ কি হয়েছিল রে? কেন, কি হয়েছে? যা জানতে চাইছি তাই বল, বেশি কথা বলবি না। ফারিয়া এসেছিল, এসেই আমার সাথে ঝগড়া করতে শুরু করলো। তুই কথা ঘোরাচ্ছিস কেন? রিয়ার বাবার সাথে কি হয়েছে? বেয়াদবের মতো চেম্বারে ঢুকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল। আমি রেগে গিয়ে বের করে দিয়েছি। রিয়ার বাবা বলেছে তুই নাকি ঘাড়ে ধরে বের করে দিয়েছিস, এমনকি তাদেরকে চোর বলছিস। বলেছি। চোরকে চোর বলবো না তো সাধু বলবো? তুমি জানলে কি করে? তোর আব্বুর সাথে রিয়ার বাবার দেখা হয়েছিল, সে এসব কথা বলেছে। ও, একদিন যদি প্রমাণ পাই সেই দিন ওদের খবর আছে। আমি ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে রাফি আর আবিরের সাথে দেখা করতে এলাম। আমাদের আজকের মতো প্যান্ডেলের কাজ প্রায় শেষ। আমাদের রান্না করার জন্য বাজার করতে হবে। তাহলে চলো কয়জনে মিলে বাজার করে নিয়ে আসি। কাজ সবাইকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে থাকছি, তোরা বাজার করে নিয়ে আয় আর পুরস্কারগুলো নিয়ে আসিস। ঠিক আছে। আমরা কয়জনকে রেখে বাজার করতে এলাম। এক এক করে শেষ করে পুরস্কার নিয়ে সন্ধ্যায় ফিরে এলাম।
বাজারগুলো রেখে স্কুলের মধ্যে এসে দেখি কাজ শেষ। সাগর, সবাই চা নাস্তা করতে চাইছে। টাকা নিয়ে গিয়ে কাউকে চা নাস্তা নিয়ে আসতে বলো। আচ্ছা, মামুন টাকা নিয়ে গিয়ে চা আর নাস্তা নিয়ে এলো সবার জন্য। আবির, রিয়ার কোনো খোঁজখবর পাইছিস? রিয়া কি এসেছে? বিকালে দেখলাম গাড়িতে করে বাড়িতে গেল। রিয়ার বাবা শুনলাম তোর সাথে ঝামেলা করছিল। আমিও কম ছেড়ে দেয়নি। আমিও অনেকগুলো কথা শুনে দিয়েছি। ভালো করছিস। চা নিতে খেয়ে শুরু করলাম, হঠাৎ ফারিয়ার ফোন আসলো। কি হয়েছে, এত ফোন দাও কেন? আমার বাবুটা এখন কি করে? বিষ খাই। তুই খাবি? কি জন্য ফোন করছো সেটা বলো। তোমার ফোন বন্ধ ছিল। রাকিব ভাই ফোন করে বলছিল তোমার সাথে রাতে একটা মিটিং আছে। ও, কিসের মিটিং? তুমি কি কিছু জানো? বললো তো ল্যাবের বিষয়ে কথা বলবে। ঠিক আছে, আমি পরে মিটিংয়ে জয়েন করছি। এখন ফোন রাখো, তোমার সাথে কথা বলার মুড নেই। আমার সাথে থাকবে কেন? যা, রিয়ার কাছে যা। তোকে ছেড়ে চলে গিয়েছে না? আমি ফোন কেটে দিলাম। রাতে বাড়িতে এসে মিটিং করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কারো লাথিতে। আমি চোখ খুলে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। আমাকে লাথি মারলি কেন? তোকে আমি বদলি করে দেব। স্যারকে কেউ লাথি মারে? আমি মারি। কি করবি তুই? আমাকে বদলি করে দিবি? আমাকে এমনি এমনি বদলি করতে পারবি না। তুই আমার বাড়িতে স্যার না। আমাকে বিরক্ত করিস কেন? আমাকে আমার মতো থাকতে দে। দিতে পারি। তাহলে দিচ্ছ না কেন? আগে তোমাকে আমি বিয়ে করে নিব, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। ফারিয়া, আমি তোমাকে বিয়ে করব না। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাক। আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা করতে ডাকছে। আম্মু? তোমার আম্মু এখানে কি করে আসলো? এটা আমার শ্বশুর বাড়ি, আর তুমি আমার হবু বর হলে তোমার আম্মু আমার আম্মু হয় না? তবে তোমার মজা দেখাচ্ছি। আমি উঠে দাঁড়ালাম, ফারিয়া দৌড়ে পালিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসলাম। বাবা, আজ রিয়া আসছে, দেখ আমরা কোনো ঝামেলা চাই না। আমি তো আছি, চিন্তা করবেন না। আমি নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে বের হলাম। আমরা এসে গেছি, প্রায় সবাই চলে এসেছে। রাফি, রিয়াকে দেখছি না। রিয়া কোথায়? চুপ, একটাও কথা বলবি না। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। হঠাৎ আমার সামনে এসে রিয়া বসলো। তুমি এখানে কি করো? তোমার তো ছোটোখাটো চাকরি, এখানে সবাই বড় ধরনের চাকরি করে। আমিও একই ব্যাচের, সবাই আমাকে নিয়ে আসলো। তখন কি করব? ওই দেখছো নতুন গাড়ি, ওটা আমার বর কিনে দিয়েছেন। তোমার সাথে থাকলে সাইকেলে ওঠা সম্ভব হতো না। আমি তো আর তোমার বরের মতো চাকরি করি না। আমার যা সামর্থ্য তাই হতে পারছি। সেটাই তো, আমার আব্বু ভালো কাজ করছে তোমার সাথে না বিয়ে দিয়ে। তাদের মতো ভালো এই এলাকায় নেই। তাই তোমার আব্বু ভাইয়ের মতো ভালো মানুষ এই এলাকায় নেই। থাকবে বা কি করে? এলাকায় তাদের মতো চোর নেই, লোকের জমি দখল করে নেয়। ছোট লোক, তুই আমার আব্বু আর ভাইকে চোর বলছিস? তোর সাহস কি করে হলো? চিল্লাবে না। আমি তোমার বয়ফ্রেন্ড বা স্বামী নয়। থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। চোরকে চোর বলবো না তো কি বলবো? তোকে আমি ছাড়বো না। ভালো মানুষদের চোর বলিস? ছোট লোক। রিয়া, কথাবার্তা ঠিক করে বলবে। আমি না হয় ছোট একটা চাকরি করি, তুই কি করিস? স্বামীর টাকায় ওড়াচ্ছিস, নিজের সফলতা অর্জন করে অন্যকে বলিস। আইডিয়া, চুপ করে থাক। তোর মতো বেইমান আমাদের ব্যাচে নেই। লোভের জন্য 4 বছর সম্পর্ক ইতি টানছিলি। ফারিয়া, তুই চুপ করে থাক। তোর সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলা? আমার অধিকার আছে তাই। আমার হবু স্বামীর অপমান করলে আমার অপমান। সবার শেষে ডেকে নেব আমাদের স্কুলের সবচেয়ে সফলতা অর্জন করা 2 জন, হাবিবুর আর ফারিয়াকে এখানে আসার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। আজ আমরা হাবিবুরকে নিয়ে গর্ব করি। হাবিবুর একজন ফরেনসিক ডাক্তার, সিআইডির সদর দপ্তর প্রধান, আর সহকারী আমাদের স্কুলের আরেকজন ছাত্রী ফরেনসিক ডাক্তার। তুমি আগে বলোনি হাবিবুর স্যার তোমাদের সাথে পড়াশোনা করে? আমাদের হাসপাতালে মাঝে মাঝে ল্যাবে আসে। আমি কি জানতাম নাকি ও ডাক্তার? আজ তো একটা বেয়াদব ছেলে। কী সব যাতা বলছো? হাবিবুর আমাদের হাসপাতালে ইন্টার্ন করছে। তার মতো ভালো কেউ ছিল না। আমার কোনো সমস্যা হলে তার কাছ থেকে পরামর্শ নিই।
একদম তুমি ওর সুনাম খাইবে না, চুপ করে বসে থাকো। রিয়া আমি ডাক্তার হওয়ার কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া কিছু বলতে পারতেছে না। স্যার আমার হাতে পুরস্কার তুলে দিল। এরপর সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। কি রিয়া, তোমাকে ভাত আরো দেব? নির্লজ্জের মতো আমার কাছে আসছিস কেন? আহার রে, কষ্ট হচ্ছে তাই। আমার সফলতা তোমার জন্য হয়েছে। তুমি যদি শেখা না দিতে আমি কিছুই করতে পারতাম না। তোমার স্বামী যে আমার বেতন দ্বিগুণ। এই যে উঠো, আমি আর এখানে 1 সেকেন্ড থাকবো না। তোমার বন্ধুদের সাথে পরিচয় করে দিবে না, বিশেষ করে হাবিবুর স্যারের সাথে? তুমি যাবে না আমি চলে যাব? আমি তো কিছুই বলি না, সবেতে শুরু হয়েছে। আমি রিয়ার পরিবারকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। রিয়া আমার সাথে অভিনয় করেছে, আমিও দেখিয়ে দেব। এইসব বাদ দিয়ে সবাই খাইয়ে দে। খাওয়া দাওয়া সেরে সবাই ছবি তুললাম। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলো। রাতের ট্রেনে আমরা সবাই ঢাকা চলে এলাম, কেননা পরের দিন অফিস আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। এরপর ল্যাবে এসে গবেষণা করতে শুরু করলাম। স্যার, ফারিয়া আসেনি? ফারিয়া তো ছুটিতে আছে, হয়তো 2 দিন পর চলে আসবে। ও, ফারিয়া বলল সকালে ঢাকায় এসে পৌঁছেছে, তবে আসবে না, ছুটি শেষ করে আসবে। ও, আমাদের ল্যাবে নতুন যন্ত্রপাতি লাগবে, আপনি বাজেট পেশ আমার কাছে দিবেন। আচ্ছা স্যার, আমি আমার মতো করে গবেষণার মন দিলাম। রাতে বাড়িতে এসে বসছি তখনই। চলো না আমরা দুজন ফুচকা খেয়ে আসি। আমি পারবো না যেতে, তুমি পারলে নিজে গিয়ে খেয়ে আসো। তুমি আমার বাড়িতে কি করছো? আসলাম তোমাকে দেখতে, তুমি আমাকে না বলেই চলে আসছো। আমি তোমাকে মিস করছিলাম, চলো না। ফারিয়া আমার হাত ধরে টেনে টেনে বাড়ি থেকে বের করলো। আমি চুপচাপ হাঁটছি। ফারিয়া কথা বলেই যাচ্ছে। কথা কম বললো, আমার ভালো লাগছে না। সামনেই ফুচকার দোকান, চলে এসে আমরা দুজন এসে বসলাম। এরপর ফুচকা অর্ডার করলাম। আমাকে ফুচকা খাইয়ে দাও, না হলে আমি খাবো না। আমি তোমাকে খাইয়ে দেব? অসম্ভব, তুমি ফুচকা না খেলে আমার কি? আমাকে খাইয়ে দাও, আমিও তোমাকে খাইয়ে দিব বাবু। আমি পারবো না, যা, আমার কাছে তা নিয়ে জোর করো না। আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। আমাকে না খাইয়ে দিলে আমি চিৎকার করতে শুরু করব। করো চিৎকার, তাতে আমার কি? ফারিয়া চিৎকার করে বলছে। আমাকে এভাবে নিয়ে এসে আমার সর্বনাশ করছো, আমি এখন কোথায় যাব? চারিদিকে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে ফারিয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছি। লোকজন অন্য কিছু মনে করবে। চুপ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমাকে ভয় না দেখালে আমাকে খাইয়ে দিতে নাকি? বাবু, এখন কি করছো? আমাকে বিরক্ত করা বন্ধ করো, এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। বাবু, এত রাগ করলে হবে? আমাকে বিয়ে না করে যাবে কোথায় তুমি? চুপ, একটা কথা বলবে না। আমি ফোন কেটে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে চেম্বারে বসে রোগী দেখছি। হঠাৎ ফারিয়া রুমে ঢুকে পড়লো। স্যার, এই আপু আমার কোনো কথা না শুনে রুমের ভিতর ঢুকে পড়েছে। আপু কি? হ্যাঁ ভাবি বলো, আমি তোমাদের স্যারের হবু বউ। এখন যাও, আমার জন্য নাস্তা নিয়ে আসো। স্যার, কি করবো? যাও নিয়ে আসো, না হলে আমার মাথায় ফাটিয়ে দিবে। তুমি এখানে কি করছো? আমি কতবার বলছি না আমি তোমাকে বিয়ে করব না? আমি কিচ্ছু জানি না। তুমি ফোন বন্ধ করে রেখেছো কেন? সারা রাত তোমাকে ফোন করেছি। তোমার অত্যাচার সহ্য করতে না পেরে আমি ফোন বন্ধ করে রাখছি। আমাকে রোগী দেখতে দাও। আমি রোগী দেখতে শুরু করলাম। ফারিয়া আমার পাশে বসে আছে। ম্যাম, আপনার নাস্তা। ঠিক আছে, তুমি বাইরে যাও, এখন কাউকে আসতে দিবে না। ঠিক আছে। ফারিয়া নাস্তা খেতে শুরু করলো। তুমি খাবে? আমার ইচ্ছে নেই, তুমি নাস্তা করে বাড়িতে চলে যাও। আমাকে রোগী দেখতে দাও। বাড়িতে আসলে কয়দিন ঘোরাঘুরি করবে না? রোগী দেখতে শুরু করলো। আমার ইচ্ছা, তাই আমি রোগী দেখতে শুরু করছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও। আমি নীলকে বললাম রোগী পাঠিয়ে দিতে। রোগী ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। শুনলাম তুই নাকি বড় ডাক্তার হয়েছিস, তাই দেখতে এলাম। ভাবিস না আমার জামাইকে ছাইড়ে যেতে পারবি? আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমি তোর মতো ডাক্তারের কাছে দেখিয়ে মরবো নাকি? তুই আমার ছেলেকে থাপ্পড় মারছিস কোন সাহসে? আমার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাদেরকে শিক্ষা না দিলে চলবে না। তোর খবর আছে, আমি তোকে ছাড়বো না। এই যে চাচা, আপনি একজন ফরেনসিক ডক্টরকে হুমকি দিচ্ছেন।
সাগর চাইলে আপনি কিন্তু জেল খাটতে পারেন। এইসব শুনে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। একটা কথা বলবেন না। আপনি যে গ্রামের লোকজনের জমি দখল করে নিচ্ছেন আমি সব জানি। আপনি গরিবদের গলায় পা দিয়ে ধনী হয়েছেন। আসলে আপনাদের মতো চোর এই এলাকায় নেই। কি বললি তুই? আমি জমি চুরি করে দখল করি? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ যেদিন পাবো সেই দিন আপনাদের বাপ ছেলেকে জেলের খানি টেনে ছাড়াবো। নীল, এই বদমাশ লোককে বের করে দাও। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পানি খেয়ে মাথা ঠান্ডা করো। চেম্বারে এসে বদমাইশ করা বের করছি। আমি লোকজোর লাগিয়ে রাখছি আমার হবু বরকে হুমকি। চুপ, তুমি একদম কথা বলবে না। আমার মাথা গরম হয়ে আছে। ফারিয়া কোনো কথা না বলে চুপ করে বসে রইল। আমি আমার মতো করে রোগী দেখতে শুরু করলাম। ফারিয়া, তুমি এখানে কি করবে? বাড়িতে চলে যাও। এমনিতে আমার মাথা কিন্তু ঠিক নেই। সে আর বুঝতে বাকি নেই আমার। আগামীকাল তাহলে আবার দেখা হয়েছে। নীল, রোগীকে পাঠিয়ে দাও। আচ্ছা। ভাইয়া, তোর চেম্বারে আজ কি হয়েছিল রে? কেন, কি হয়েছে? যা জানতে চাইছি তাই বল, বেশি কথা বলবি না। ফারিয়া এসেছিল, এসেই আমার সাথে ঝগড়া করতে শুরু করলো। তুই কথা ঘোরাচ্ছিস কেন? রিয়ার বাবার সাথে কি হয়েছে? বেয়াদবের মতো চেম্বারে ঢুকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল। আমি রেগে গিয়ে বের করে দিয়েছি। রিয়ার বাবা বলেছে তুই নাকি ঘাড়ে ধরে বের করে দিয়েছিস, এমনকি তাদেরকে চোর বলছিস। বলেছি। চোরকে চোর বলবো না তো সাধু বলবো? তুমি জানলে কি করে? তোর আব্বুর সাথে রিয়ার বাবার দেখা হয়েছিল, সে এসব কথা বলেছে। ও, একদিন যদি প্রমাণ পাই সেই দিন ওদের খবর আছে। আমি ফ্রেশ হয়ে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে রাফি আর আবিরের সাথে দেখা করতে এলাম। আমাদের আজকের মতো প্যান্ডেলের কাজ প্রায় শেষ। আমাদের রান্না করার জন্য বাজার করতে হবে। তাহলে চলো কয়জনে মিলে বাজার করে নিয়ে আসি। কাজ সবাইকে ভাগ করে দিতে হবে। আমরা এখানে থাকছি, তোরা বাজার করে নিয়ে আয় আর পুরস্কারগুলো নিয়ে আসিস। ঠিক আছে। আমরা কয়জনকে রেখে বাজার করতে এলাম। এক এক করে শেষ করে পুরস্কার নিয়ে সন্ধ্যায় ফিরে এলাম। বাজারগুলো রেখে স্কুলের মধ্যে এসে দেখি কাজ শেষ। সাগর, সবাই চা নাস্তা করতে চাইছে। টাকা নিয়ে গিয়ে কাউকে চা নাস্তা নিয়ে আসতে বলো। আচ্ছা, মামুন টাকা নিয়ে গিয়ে চা আর নাস্তা নিয়ে এলো সবার জন্য। আবির, রিয়ার কোনো খোঁজখবর পাইছিস? রিয়া কি এসেছে? বিকালে দেখলাম গাড়িতে করে বাড়িতে গেল। রিয়ার বাবা শুনলাম তোর সাথে ঝামেলা করছিল। আমিও কম ছেড়ে দেয়নি। আমিও অনেকগুলো কথা শুনে দিয়েছি। ভালো করছিস। চা নিতে খেয়ে শুরু করলাম। হঠাৎ ফারিয়ার ফোন আসলো। কি হয়েছে? এত ফোন দাও কেন? আমার বাবুটা এখন কি করে? বিষ খাই। তুই খাবি? কি জন্য ফোন করছো সেটা বলো। তোমার ফোন বন্ধ ছিল। রাকিব ভাই ফোন করে বলছিল তোমার সাথে রাতে একটা মিটিং আছে। ও, কিসের মিটিং? তুমি কি কিছু জানো? বললো তো ল্যাবের বিষয়ে কথা বলবে। ঠিক আছে, আমি পরে মিটিংয়ে জয়েন করছি। এখন ফোন রাখো, তোমার সাথে কথা বলার মুড নেই। আমার সাথে থাকবে কেন? যা, রিয়ার কাছে যা। তোকে ছেড়ে চলে গিয়েছে না? আমি ফোন কেটে দিলাম। রাতে বাড়িতে এসে মিটিং করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কারো লাথিতে। আমি চোখ খুলে দেখি ফারিয়া দাঁড়িয়ে আছে। আমাকে লাথি মারলি কেন? তোকে আমি বদলি করে দেব। স্যারকে কেউ লাথি মারে? আমি মারি। কি করবি তুই? আমাকে বদলি করে দিবি? আমাকে এমনি এমনি বদলি করতে পারবি না। তুই আমার বাড়িতে স্যার না। আমাকে বিরক্ত করিস কেন? আমাকে আমার মতো থাকতে দে। দিতে পারি। তাহলে দিচ্ছ না কেন? আগে তোমাকে আমি বিয়ে করে নিব, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। ফারিয়া, আমি তোমাকে বিয়ে করব না। আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাক। আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমি তোমাকে বিয়ে করব। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আম্মু নাস্তা করতে ডাকছে। আম্মু? তোমার আম্মু এখানে কি করে আসলো? এটা আমার শ্বশুর বাড়ি, আর তুমি আমার হবু বর হলে তোমার আম্মু আমার আম্মু হয় না? তবে তোমার মজা দেখাচ্ছি। আমি উঠে দাঁড়ালাম। ফারিয়া দৌড়ে পালিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে বসলাম। বাবা, আজ রিয়া আসছে, দেখ আমরা কোনো ঝামেলা চাই না। আমি তো আছি, চিন্তা করবেন না।
আমি নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে বের হলাম। আমরা এসে গেছি, প্রায় সবাই চলে এসেছে। রাফি, রিয়াকে দেখছি না। রিয়া কোথায়? চুপ, একটাও কথা বলবি না। আমি চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। হঠাৎ আমার সামনে এসে রিয়া বসলো। তুমি এখানে কি করো? তোমার তো ছোটোখাটো চাকরি, এখানে সবাই বড় ধরনের চাকরি করে। আমিও একই ব্যাচের, সবাই আমাকে নিয়ে আসলো, তখন কি করব? ওই দেখছো নতুন গাড়ি, ওটা আমার বর কিনে দিয়েছেন। তোমার সাথে থাকলে সাইকেলে ওঠা সম্ভব হতো না। আমি তো আর তোমার বরের মতো চাকরি করি না, আমার যা সামর্থ্য তাই হতে পারছি। সেটাই তো, আমার আব্বু ভালো কাজ করছে তোমার সাথে না বিয়ে দিয়ে। তাদের মতো ভালো এই এলাকায় নেই। তাই তোমার আব্বু ভাইয়ের মতো ভালো মানুষ এই এলাকায় নেই, থাকবে বা কি করে? এলাকায় তাদের মতো চোর নেই, লোকের জমি দখল করে নেয়। ছোট লোক, তুই আমার আব্বু আর ভাইকে চোর বলছিস? তোর সাহস কি করে হলো? চিল্লাবে না, আমি তোমার বয়ফ্রেন্ড বা স্বামী নয়। থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। চোরকে চোর বলবো না তো কি বলবো? তোকে আমি ছাড়বো না। ভালো মানুষদের চোর বলিস, ছোট লোক? রিয়া, কথাবার্তা ঠিক করে বলবে। আমি না হয় ছোট একটা চাকরি করি, তুই কি করিস? স্বামীর টাকায় ওড়াচ্ছিস, নিজের সফলতা অর্জন করে অন্যকে বলিস। আইডিয়া, চুপ করে থাক। তোর মতো বেইমান আমাদের ব্যাচে নেই। লোভের জন্য 4 বছর সম্পর্ক ইতি টানছিলি। ফারিয়া, তুই চুপ করে থাক। তোর সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলা? আমার অধিকার আছে তাই। আমার হবু স্বামীর অপমান করলে আমারও অপমান। সবার শেষে ডেকে নেব আমাদের স্কুলের সবচেয়ে সফলতা অর্জন করা 2 জন, হাবিবুর আর ফারিয়াকে এখানে আসার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। আজ আমরা হাবিবুরকে নিয়ে গর্ব করি। হাবিবুর একজন ফরেনসিক ডাক্তার, সিআইডির সদর দপ্তর প্রধান, আর সহকারী আমাদের স্কুলের আরেকজন ছাত্রী ফরেনসিক ডাক্তার। তুমি আগে বলোনি হাবিবুর স্যার তোমাদের সাথে পড়াশোনা করে? আমাদের হাসপাতালে মাঝে মাঝে ল্যাবে আসে। আমি কি জানতাম নাকি ও ডাক্তার? আজ তো একটা বেয়াদব ছেলে। কী সব যাতা বলছো? হাবিবুর আমাদের হাসপাতালে ইন্টার্ন করছে, তার মতো ভালো কেউ ছিল না। আমার কোনো সমস্যা হলে তার কাছ থেকে পরামর্শ নেই। একদম তুমি ওর সুনাম খাইবে না, চুপ করে বসে থাকো। রিয়া, আমি ডাক্তার হওয়ার কথা শুনে অবাক হয়ে গেল। রিয়া কিছু বলতে পারতেছে না। স্যার আমার হাতে পুরস্কার তুলে দিল। এরপর সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। কি রিয়া, তোমাকে ভাত আরো দেব? নির্লজ্জের মতো আমার কাছে আসছিস কেন? আহার রে, কষ্ট হচ্ছে তাই। আমার সফলতা তোমার জন্য হয়েছে। তুমি যদি শেখা না দিতে আমি কিছুই করতে পারতাম না। তোমার স্বামী যে আমার বেতন দ্বিগুণ। এই যে উঠো, আমি আর এখানে 1 সেকেন্ড থাকবো না। তোমার বন্ধুদের সাথে পরিচয় করে দিবে না, বিশেষ করে হাবিবুর স্যারের সাথে? তুমি যাবে না আমি চলে যাব? আমি তো কিছুই বলি না, সবেতে শুরু হয়েছে। আমি রিয়ার পরিবারকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। রিয়া আমার সাথে অভিনয় করেছে, আমিও দেখিয়ে দেব। এইসব বাদ দিয়ে সবাই খাইয়ে দে। খাওয়া দাওয়া সেরে সবাই ছবি তুললাম। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হলো। রাতের ট্রেনে আমরা সবাই ঢাকা চলে এলাম, কেননা পরের দিন অফিস আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে এলাম। এরপর ল্যাবে এসে গবেষণা করতে শুরু করলাম। স্যার, ফারিয়া আসেনি? ফারিয়া তো ছুটিতে আছে, হয়তো 2 দিন পর চলে আসবে। ও, ফারিয়া বলল সকালে ঢাকায় এসে পৌঁছেছে, তবে আসবে না, ছুটি শেষ করে আসবে। ও, আমাদের ল্যাবে নতুন যন্ত্রপাতি লাগবে, আপনি বাজেট পেশ আমার কাছে দিবেন। আচ্ছা স্যার, আমি আমার মতো করে গবেষণার মন দিলাম। রাতে বাড়িতে এসে বসছি তখনই। চলো না, আমরা দুজন ফুচকা খেয়ে আসি। আমি পারবো না যেতে, তুমি পারলে নিজে গিয়ে খেয়ে আসো। তুমি আমার বাড়িতে কি করছো? আসলাম তোমাকে দেখতে, তুমি আমাকে না বলেই চলে আসছো। আমি তোমাকে মিস করছিলাম, চলো না। ফারিয়া আমার হাত ধরে টেনে টেনে বাড়ি থেকে বের করলো। আমি চুপচাপ হারছি। ফারিয়া কথা বলেই যাচ্ছে। কথা কম বললো, আমার ভালো লাগছে না। সামনেই ফুচকার দোকান, চলে এসে আমরা দুজন এসে বসলাম। এরপর ফুচকা অর্ডার করলাম। আমাকে ফুচকা খাইয়ে দাও, না হলে আমি খাবো না। আমি তোমাকে খাইয়ে দেব? অসম্ভব, তুমি ফুচকা না খেলে আমার কি? আমাকে খাইয়ে দাও, আমিও তোমাকে খাইয়ে দিব বাবু। আমি পারবো না, যা আমার কাছে তা নিয়ে জোর করো না। আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না,
আমাকে না খাইয়ে দিলে আমি চিৎকার করতে শুরু করব। করো চিৎকার, তাতে আমার কি? ফারিয়া চিৎকার করে বলছে। আমাকে এভাবে নিয়ে এসে আমার সর্বনাশ করছো, আমি এখন কোথায় যাব? চারিদিকে লোকজন আমাদের দিকে তাকাচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে ফারিয়াকে ফুচকা খাইয়ে দিচ্ছি। লোকজন অন্য কিছু মনে করবে। চুপ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমাকে ভয় না দেখালে আমাকে খাইয়ে দিতে নাকি?